আরিয়া সিংহ একজন উজ্জ্বল আইএএস কর্মকর্তা ছিলেন, যিনি নিজের অধ্যাবসায়ের মাধ্যমে জেলা ম্যাজিস্ট্রেটের পদ অর্জন করেছিলেন। তার জন্ম উত্তরপ্রদেশের নাগরপুর গ্রামে ঘটেছিল, যেখানকার মাটি এবং ক্ষেতের ঘ্রাণ তার অন্তরে গেঁথেছিল। ছেলেবেলায় তিনি বিদ্যালয় থেকে ফিরে মাঠে ছুটে যেতেন, নদীর পাড়ে পাথর নিক্ষেপ করতেন এবং মায়ের সঙ্গে রান্নাঘরে ছোটখাটো কাজকর্ম করতেন। পড়াশোনায় মেধাবী আরিয়া গ্রাম ত্যাগ করে শহরে পদার্পণ করেছিলেন এবং আইএএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করেছিলেন। এখন নগরের ব্যস্ততম জীবনে তিনি নথিপত্র, সভা এবং সরকারি দায়িত্বে নিমগ্ন থাকতেন। কিন্তু যখন তার চাচাতো বোন প্রিয়ার বিবাহের সংবাদ এলো, আরিয়া স্থির করলেন যে তিনি 1 মাসের অবকাশ গ্রহণ করবেন। কর্মক্ষেত্রে শেষ দিনে নথি বন্ধ করার সময় তিনি চিন্তা করলেন যে এই অবকাশ তাকে নিজের মূলের সঙ্গে যুক্ত করবে। রেলগাড়িতে বসে জানালা দিয়ে বাইরে তাকাতে তাকাতে গ্রামের স্মৃতিগুলো সজীব হয়ে উঠছিল। সেই মন্দিরের ঘণ্টাধ্বনি, শিশুদের হৈহুল্লোড় এবং মায়ের কোল। নাগরপুরে পৌঁছামাত্র পরিবার তাকে স্বাগতম জানালো। মা কপালে চন্দনের টিপ লাগিয়ে দিলেন, বাবা তাকে বুকে টেনে নিলেন এবং প্রিয়া বিবাহের প্রস্তুতির দীর্ঘ তালিকা শোনালো। আরিয়া স্থির করলেন যে তিনি নিজের জেলা ম্যাজিস্ট্রেটের পরিচয় গোপন রাখবেন, যাতে গ্রামে কোনো আনুষ্ঠানিকতা না ঘটে। তিনি সাধারণ শাড়ি ব্লাউজ পরিধান করলেন, চুল খোলা রেখে দিলেন এবং মেকআপ ছাড়াই বাড়ির সকলের সঙ্গে মিশে গেলেন। সারা দিন তিনি মেহেন্দি লাগানো, মিষ্টান্ন বিতরণ এবং আত্মীয় স্বজনদের সঙ্গে হাসি ঠাট্টায় ব্যস্ত থাকলেন। সন্ধ্যায় গ্রামের গলিপথে হাঁটতে হাঁটতে তাকে পুরনো স্মৃতিগুলো ঘিরে ধরত, সেই বৃক্ষ যেখানে তিনি বন্ধুদের সঙ্গে লুকোচুরি খেলতেন। বিবাহের পরিবেশ উত্তেজনাপূর্ণ ছিল, গানের সুর, রঙিন ফুল এবং বাড়ির মধ্যে হৈহুল্লোড়। আরিয়ার মনে হলো যে এই অবকাশ তার আত্মাকে প্রশান্তি প্রদান করছিল, কিন্তু এক রাত তার জীবনকে উল্টে পাল্টে দেবার জন্য যথেষ্ট ছিল। বিবাহের 2 দিন আগে আরিয়ার নিদ্রা আসছিল না। শহরের দ্রুতগতির জীবনের অভ্যাস গ্রামের শান্তিকে অস্থির করে তুলেছিল। তিনি ঘড়ি দেখলেন, রাত 10টা বাজছিল। ভাবলেন কিছুক্ষণ বাইরে হাঁটলে তাজা বাতাসে মন লঘু হবে। কাউকে কিছু না জানিয়ে চুপি চুপি তিনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন। সাধারণ পোশাকে কোনো অলংকার ছাড়া তিনি প্রধান পথে হাঁটতে শুরু করলেন। চানের আলোয় পথ ঝলমলে হয়ে উঠছিল এবং হালকা হাওয়া শান্তি দিচ্ছিল। দূরে কোথাও কুকুর ঘেউ ঘেউ করছিল এবং পথ নির্জন ছিল। আরিয়া ভাবলেন কিছুক্ষণ ঘুরে ফিরে আসবেন, কিন্তু তখনই একটি পুলিশ জিপের আলো তার চোখে পড়ল। জিপটি থামল এবং 4 জন পুলিশ অবতরণ করল, ইন্সপেক্টর রাজকুমার এবং কনস্টেবল অমিত, বিবেক আর রাহুল। তাদের দৃষ্টি আরিয়ার ওপর আবদ্ধ হয়ে গেল। এত রাতে একা মেয়ে, কে তুমি? রাজকুমার কঠোর স্বরে জিজ্ঞাসা করলেন। আরিয়া শান্ত স্বরে উত্তর দিলেন, জি, আমি এখানকারই, বিবাহে এসেছি। কিন্তু পুলিশদের হাসিতে কিছু একটা ভুল ছিল। আরিয়া পুলিশদের সন্দেহজনক দৃষ্টি বুঝতে পারলেন, কিন্তু নিজেকে সংযত রাখলেন। নাগরপুরের পথে চাঁদের আলোয় তিনি একা ছিলেন এবং পুলিশ জিপের হেডলাইট তার চোখে লাগছিল। ইন্সপেক্টর রাজকুমার অগ্রসর হয়ে আবার জিজ্ঞাসা করলেন, নাম কি আর এত রাতে বাইরে কেন ঘুরছ? আরিয়া ভাবলেন যদি তিনি নিজের জেলা ম্যাজিস্ট্রেটের পরিচয় প্রকাশ করেন তাহলে গ্রামে খবর ছড়িয়ে পড়বে এবং তার অবকাশের উদ্দেশ্য অর্থাৎ সাধারণ থাকা নষ্ট হয়ে যাবে। তাই তিনি শান্ত স্বরে বললেন, আমার নাম আরিয়া এবং আমি আমার বোনের বিবাহে এসেছি, শুধু কিছুক্ষণ হাঁটতে বেরিয়েছি। তার সাধারণ কথা শুনে কনস্টেবল অমিত হাসল। বিবাহে এমন পোশাকে কিছু তো সমস্যা আছে। বাকি পুলিশরাও হাসতে শুরু করল এবং আরিয়া অস্বস্তি অনুভব করলেন। রাজকুমার নিজের টর্চ তার দিকে ঘুরিয়ে দিলেন, যেন তার কথা বিশ্বাস করছেন না। আইডি দেখাও, তিনি নির্দেশ দিলেন। আরিয়ার কাছে কোনো পরিচয়পত্র ছিল না, তিনি তো এমনিই বাড়ি থেকে বেরিয়েছিলেন। জি, আমার কাছে এখন আইডি নেই, তিনি সত্য বললেন। পুলিশদের চোখ আরও কঠিন হয়ে উঠল। আইডি ছাড়া রাতে ঘুরছ, চলো থানায় চলো, সেখানেই কথা হবে, রাজকুমার কঠোর স্বরে বললেন। আরিয়া প্রতিবাদ করার চেষ্টা করলেন, জি, আমি কোনো ভুল করিনি, আমি সত্যি বলছি। কিন্তু পুলিশরা মানল না। কনস্টেবল বিবেক তার হাত ধরে জোর করে জিপের দিকে টেনে নিতে লাগল। আরিয়া নিজেকে মুক্ত করার চেষ্টা করলেন, কিন্তু 4 জন পুরুষের সামনে তার শক্তি কম ছিল। জিপে তোলার সময় কনস্টেবল রাহুল তার কাঁধে হাত রেখে হাসতে হাসতে কিছু অশোভন মন্তব্য করল। আরিয়ার ক্রোধ বাড়ছিল, কিন্তু তিনি শান্ত থাকলেন, ভেবে যে থানায় গিয়ে বিষয়টি মিটে যাবে। জিপ নাগরপুরের পথ অতিক্রম করল এবং কিছুক্ষণের মধ্যে তারা স্থানীয় থানায় পৌঁছালেন।
থানাটি পুরানো ছিল, দেয়াল ভাঙা এবং বাতাসে নোংরার গন্ধ। আরিয়াকে একটি ছোট কক্ষে নিয়ে যাওয়া হলো, যেখানে একটি টেবিল এবং কয়েকটি চেয়ার ছিল। রাজকুমার চেয়ারে বসে আবার জিজ্ঞাসা করলেন, এবার সত্যি বলো, তুমি কে, রাতে কি করছিলে? আরিয়া আবার সেই একই উত্তর দিলেন, কিন্তু এবার পুলিশদের আচরণ পরিবর্তিত হয়ে গেল। অমিত মন্তব্য করল, এমন মেয়েরা রাতে বাইরে ঘোরে, তার মানে কিছু না কিছু ভুলই করে। আরিয়া ক্রোধের সঙ্গে উত্তর দিলেন, আমি একজন সম্মানিত মহিলা, আপনারা ভুল বলছেন। কিন্তু তার কথা উপেক্ষা করা হলো। রাজকুমার টেবিলের উপর হাত মেরে চিৎকার করে বললেন, মিথ্যা বলো না। জিজ্ঞাসাবাদের নামে এবার উত্তক্ত করা শুরু হলো। কনস্টেবল বিবেক আরিয়ার কাছে এসে তার ওড়না ছোঁয়ার চেষ্টা করল। আরিয়া তাকে ধাক্কা দিলেন, কিন্তু তখনই অমিত তার হাত ধরে নিল। আরিয়া চিৎকার করলেন, এটা ভুল, আমাকে ছেড়ে দাও। কিন্তু তার আওয়াজ দেয়াল থেকে ফিরে এলো। পুলিশদের সাহস বাড়ছিল এবং আরিয়ার এখন ভয় লাগছিল। তিনি নিজের পরিচয় প্রকাশ করার কথা চিন্তা করতে লাগলেন, কিন্তু ক্রোধ এবং অপমান তাকে চুপ করে থাকতে বাধ্য করল। রাত গভীর হচ্ছিল এবং থানার পরিবেশ আরও ভয়াবহ হয়ে উঠছিল। থানার সেই ছোট কক্ষে একটি ম্লান বাল্বের আলোয় আরিয়া সিংহের বুক দ্রুত ধরফর করছিল। পুলিশদের আচরণ এখন জিজ্ঞাসাবাদ থেকে আরও দূরে সরে গিয়েছিল। ইন্সপেক্টর রাজকুমার টেবিলের উপর বসেছিলেন, তার চোখে এক অদ্ভুত চমক ছিল। কনস্টেবল অমিত এবং বিবেক আরিয়ার চারপাশে ঘুরছিল, যখন রাহুল দরজায় দাঁড়িয়ে হাসছিল। আরিয়া আবার বললেন, আমি কোনো ভুল করিনি, আমাকে যেতে দাও। কিন্তু তার কথার কোনো প্রভাব পড়ল না। রাজকুমার হাসতে হাসতে বললেন, যেতে দেব, কিন্তু আগে সত্যিটা বলো, এমন মেয়েরা রাতে রাস্তায় ঘোরে না। তার কথায় ব্যঙ্গ ছিল এবং বাকি পুলিশরা হাসতে লাগল। আরিয়ার ক্রোধ ফুটছিল, কিন্তু তিনি জানতেন যে এখানে চিৎকার করে কোনো লাভ হবে না। তিনি আবার শান্ত স্বরে বললেন, আমি সত্যি বলছি, আমার বোনের বিবাহ, আমি তার জন্যই এসেছি। কিন্তু অমিত তার কাছে এসে বলল, তাহলে বিবাহে এমন পোশাকে? কোনো মেকআপ নেই, কোনো গয়না নেই, কিছু তো গণ্ডগোল আছে। সে আরিয়ার ওড়না টানার চেষ্টা করল। আরিয়া দ্রুত নিজের ওড়না ধরে পিছিয়ে গেলেন, কিন্তু বিবেক তার পথ পাটকে দিল। কোথায় পালাচ্ছ ম্যাডাম? সে ঠাট্টা করে বলল। আরিয়া জোরে বললেন, আমাকে ছোঁয়ার সাহস করবে না। কিন্তু তার আওয়াজ চাপা পড়ে গেল। রাজকুমার চেয়ার থেকে উঠে আরিয়ার দিকে পা বাড়িয়ে বললেন, তুমি যত চিৎকার করবে তত খারাপ হবে, চুপচাপ সত্যি বলে দাও। আরিয়া গভীর শ্বাস নিলেন এবং বললেন, আমি সত্যি বলছি। কিন্তু তখনই অমিত তার হাত জোরে ধরল এবং আরিয়া তাকে ধাক্কা দিয়ে দিলেন। এতে পুলিশদের ক্রোধ আরও বৃদ্ধি পেল। রাজকুমার চিৎকার করে বললেন, আমাদের ধাক্কা দেবে? তোমাকে শিক্ষা দিচ্ছি। তিনি আরিয়াকে একটি থাপ্পড় মারলেন। আরিয়ার মুখ ব্যথায় লাল হয়ে গেল, কিন্তু তিনি চোখে জল আসতে দিলেন না। বিবেক এবং রাহুলও সাহস পেল এবং আরিয়াকে ধাক্কা দিয়ে দেয়ালের দিকে টেনে নিয়ে গেল। আরিয়া চিৎকার করলেন, এটা ভুল, তোমরা আইন ভাঙছ। কিন্তু তার আওয়াজকে উপেক্ষা করা হলো। অমিত আবার তার বর্ণা টানল এবং এবার সেটি ছিঁড়ে গেল। আরিয়া নিজের পোশাক ধরে রাখার চেষ্টা করলেন, কিন্তু পুলিশদের শক্তির সামনে তিনি অসহায় ছিলেন। রাজকুমার লাঠি তুলে আরিয়ার কাঁখে মারলেন। ব্যথায় আরিয়া কাতর হয়ে উঠলেন, কিন্তু তিনি হার মানলেন না। তোমরা এর শাস্তি পাবে, তিনি কাঁপতে কাঁপতে বললেন। কিন্তু পুলিশরা হাসতে হাসতে বলল, এখানে আমাদের রাজত্ব। আরিয়াকে জোর করে একটি ছোট সেলে নিয়ে যাওয়া হলো, যেখানে হাতকড়া পরিয়ে তাকে বন্ধ করে দেওয়া হলো। সেলের দেয়াল ঠান্ডা ছিল এবং মেঝে নোংরা। আরিয়া দেয়ালের সাথে হেলান দিয়ে বসে নিজের ব্যথা সহ্য করলেন। তার পোশাক ছেঁড়া ছিল, মুখ লাল এবং শরীরে আঘাতের চিহ্ন। কিন্তু তার মনে ক্রোধ এবং ন্যায়ের জন্য আবেগ ছিল। তিনি ভাবছিলেন যে তার কি নিজের পরিচয় জানিয়ে দেওয়া উচিত ছিল। রাত গভীর হচ্ছিল এবং থানায় নীরবতা ছিল, কিন্তু সকাল একটি নতুন ঝড় আনতে যাচ্ছিল। আরিয়া সিংহ জেলের ঠান্ডা দেয়ালের সহারায় রাত কাটালেন। তার শরীরে আঘাতের ব্যথা ছিল এবং মনে অপমানের আগুন জ্বলছিল। হাতকড়ার চাপ তার কবজিগুলোকে কেটে দিচ্ছিল, কিন্তু তার আত্মা এখনও স্থির ছিল। তিনি একজন আইএএস কর্মকর্তা ছিলেন, যিনি আইন এবং শৃঙ্খলা রক্ষার শপথ নিয়েছিলেন, কিন্তু আজ তিনি নিজেই সেই ব্যবস্থার শিকার হয়ে পড়েছিলেন। সেলে অন্ধকার ছিল, শুধু বাইরে থেকে একটি ম্লান বাল্বের আলো আসছিল। আরিয়া নিজের শ্বাসকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেন এবং ভাবতে লাগলেন যে এরপর কি করবেন। তার পরিচয় গোপন রাখার সিদ্ধান্ত এখন ভারী মনে হচ্ছিল। যদি তিনি জেলা ম্যাজিস্ট্রেট হওয়ার কথা বলে দিতেন, তাহলে হয়তো এমন পরিস্থিতি আসতো না। কিন্তু এখন কি? তিনি কি সকাল পর্যন্ত অপেক্ষা করবেন, নাকি কোনো উপায় বের করবেন? বাইরে থানায় পুলিশরা তখনও হাসি মজা করছিল। রাজকুমার তার সঙ্গীদের বললেন, এই মেয়েটি খুব বেশি লাফাচ্ছিল, এখন চুপ হয়ে গেছে।
অমিত হাসতে হাসতে বলল, এমন মেয়েদের শিক্ষা দেওয়া জরুরি। তাদের কথা শুনে আরিয়ার রক্ত ফুটছিল, কিন্তু তিনি চুপ থাকলেন। তিনি জানতেন যে এই মুহূর্তে ক্রোধে কিছু বললে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। রাত ধীরে ধীরে কাটছিল এবং আরিয়ার চোখ ক্লান্তিতে ভারী হচ্ছিল, কিন্তু ঘুম আসছিল না। তার মনে বারবার সেই একই প্রশ্ন ঘুরছিল, এটা কি সেই আইন যার জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন? সকাল হতে যাচ্ছিল এবং থানায় কোলাহল শুরু হলো। একজন পরিচ্ছন্নতাকর্মী এলেন, যিনি থানার জেল পরিষ্কার করতে রোজ আসতেন। তিনি সেলে আরিয়াকে দেখলেন এবং তার মনে হলো এই মুখটি চেনা। তিনি কাছে গিয়ে দেখলেন এবং হঠাৎ তার চোখ বিস্ফোরিত হয়ে গেল। আরে, এটা তো জেলা ম্যাজিস্ট্রেট ম্যাডাম, তিনি বিড়বিড় করে বললেন। তিনি দ্রুত বাইরে গিয়ে একজন কনস্টেবলকে বললেন, যিনি চৌকিতে বসেছিলেন। কনস্টেবল প্রথমে তার কথাকে মজা ভাবলেন, কিন্তু পরিচ্ছন্নতা কর্মী জোর দিয়ে বললেন, আমি তাকে জেলা সদর দপ্তরে দেখেছি, ইনি আরিয়া সিংহ, জেলা ম্যাজিস্ট্রেট সাহেবা। খবর ছড়িয়ে পড়তে লাগল। থানায় হইচই পড়ে গেল। কনস্টেবল দৌড়ে রাজকুমারকে বললেন, যিনি তখন সকালের চা খাচ্ছিলেন। রাজকুমারের মুখ ফ্যাকাশে হয়ে গেল। কি বাজে কথা বলছো? জেলা ম্যাজিস্ট্রেট এখানে কিভাবে? তিনি ক্রোধের সঙ্গে বললেন, কিন্তু পরিচ্ছন্নতা কর্মী নিজের কথা আবার বললেন। রাজকুমার দ্রুত আরিয়ার ফাইল চেক করলেন এবং কোনো প্রমাণ পেলেন না। কিন্তু তখনই থানার ফোন বাজল। অপর দিক থেকে জেলা পুলিশ সুপার এসপির আওয়াজ এলো, রাজকুমার, তুমি কি করেছ? সেলে যে মেয়েটি আছে তিনি জেলা ম্যাজিস্ট্রেট। আরিয়া সিংহ। রাজকুমারের হাত থেকে চায়ের কাপ পড়ে গেল। তার মুখ ঘামে ভিজে গেল। স্যার, ভুল হয়ে গেছে, তিনি বিড়বিড় করতে লাগলেন। পুরো থানা ঘাবড়ে গেল। পুলিশরা একে অপরের দিকে এমনভাবে দেখতে লাগল যেন কোনো ভূত দেখেছে। আরিয়াকে বাইরে বের করার প্রস্তুতি শুরু হলো, কিন্তু এখন প্রশ্ন ছিল, আরিয়া কি চুপ থাকবেন নাকি ন্যায় চাইবেন? ভোরের প্রথম আলোর সাথে নাগরপুর থানায় তোলপাড় শুরু হয়ে গিয়েছিল। আরিয়া সিংহকে সেল থেকে বাইরে বের করা হলো, কিন্তু এখন পুলিশদের সাহস জবাব দিচ্ছিল। রাজকুমার, যিনি রাতে স্বৈরাচারীর মতো আচরণ করছিলেন, এখন ঘামে ভিজেছিলেন। তিনি আরিয়ার সামনে হাত জোর করে বললেন, ম্যাডাম, আমাদের ক্ষমা করে দিন, আমরা জানতাম না যে আপনি জেলা ম্যাজিস্ট্রেট। আরিয়া ঠান্ডা চোখে তাকে দেখলেন। তার পোশাক ছেঁড়া ছিল, মুখে আঘাতের চিহ্ন এবং কবজিতে হাতকড়ার দাগ, কিন্তু তার চোখে সেই একই আগুন ছিল যা একজন আইএএস কর্মকর্তার হয়। আমাকে ক্ষমা করার কথা পরে হবে, তিনি কঠোর স্বরে বললেন। আগে এটা বলো যে তোমরা আমার সাথে এমন কেন করলে? রাজকুমার কিছু বলতে পারলেন না। কনস্টেবল অমিত এবং বিবেক কোণে দাঁড়িয়ে মাথা নিচু করেছিল। রাহুল, যে রাতে সবচেয়ে বেশি অসভ্যতা করছিল, এখন দরজার কাছে লুকিয়ে থাকার চেষ্টা করছিল। আরিয়া নিজের হাতকড়া দেখিয়ে বললেন, এগুলো খোলো। রাজকুমার দ্রুত চাবি বের করে হাতকড়া খুলে দিলেন। আরিয়া নিজের পোশাক ঠিক করার চেষ্টা করলেন, কিন্তু অপমানের ব্যথা তার মুখে স্পষ্ট দেখা যাচ্ছিল। থানার পরিবেশ উত্তেজনাময় ছিল। তখনই আবার ফোন বাজল। এবার কল সরাসরি জেলা কালেক্টরেট থেকে ছিল। রাজকুমার কাঁপতে থাকা হাতে ফোন ধরলেন। অপর দিক থেকে একজন ঊর্ধ্বতন কর্মকর্তার আওয়াজ এলো, রাজকুমার, তুমি জেলা ম্যাজিস্ট্রেটকে জেলে ঢুকিয়েছ, তোমার সাহস কি করে হলো? রাজকুমার ক্ষমা চাওয়ার চেষ্টা করলেন, কিন্তু কর্মকর্তা তাকে চুপ করিয়ে দিলেন। তোমার বদলি নিশ্চিত এবং যারা এই কাজে জড়িত ছিল তাদের তদন্ত হবে। থানায় নীরবতা ছেয়ে গেল। আরিয়াকে একটি চেয়ার দেওয়া হলো এবং জলের গ্লাস ধরিয়ে দেওয়া হলো, কিন্তু আরিয়া জল স্পর্শও করলেন না। তিনি রাজকুমারকে বললেন, তুমি শুধু আমার ওপর নয়, আইনের ওপরও আক্রমণ করেছ। আমি একজন সাধারণ মেয়ের মতো ছিলাম এবং তোমরা আমার সাথে এমন ব্যবহার করলে। যদি আমি জেলা ম্যাজিস্ট্রেট না হতাম তাহলে কি হতো? তার কথা শুনে পুলিশরা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আরিয়া ফোন চাইলেন এবং নিজের একজন সহকর্মীকে ফোন করলেন, যিনি জেলা সদর দপ্তরে ছিলেন। আমাকে এখান থেকে নিয়ে যাও, তিনি বললেন, এবং এই থানার পুরো তদন্ত হওয়া উচিত। কিছুক্ষণ পর একটি সরকারি গাড়ি থানার বাইরে থামল। আরিয়াকে সম্মানের সাথে গাড়িতে বসানো হলো, কিন্তু তার মনে ক্রোধ এবং ব্যথা তখনও ছিল। তিনি জানতেন যে এটা শুধু তার গল্প ছিল না, অনেক মহিলা এমন ব্যবস্থার শিকার হন। থানায় পুলিশরা এখন একে অপরের উপর দোষ চাপাতে লাগল। রাজকুমার অমিতকে বকে বললেন, তুই কেন হাত তুললি? অমিত উত্তর দিল, আপনিই তো শুরু করেছিলেন, কিন্তু এখন অনুশোচনা করে কোনো লাভ ছিল না। আরিয়ার গাড়ি থানা থেকে বেরিয়ে যাচ্ছিল এবং তার মনে একটি দৃঢ় সংকল্প ছিল যে এই ঘটনাকে তিনি এমনি ছেড়ে দেবেন না। নাগরপুরের এই রাত তার জন্য একটি যুদ্ধের শুরু ছিল। আরিয়ার গাড়ি থানা থেকে বেরিয়ে সরাসরি জেলা সদর দপ্তরের দিকে যাচ্ছিল। রাস্তায় তিনি জানালা দিয়ে বাইরে দেখছিলেন, কিন্তু তার চোখের সামনে বারবার সেই রাত ঘুরছিল।
পুলিশের অসভ্যতা, থাপ্পড়ের জ্বালা এবং হাতকড়ার চাপ। তার মনে প্রশ্ন উঠছিল, এটাই কি সেই ব্যবস্থা যার জন্য তিনি দিনরাত পরিশ্রম করেছিলেন? আইন কি শুধু কাগজে আছে? আরিয়া নিজের সহকর্মী অভয়কে ফোনে সব বললেন। অভয়, যিনি একজন ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা ছিলেন, ক্রোধের সাথে বললেন, ম্যাডাম, এটা অনেক বড় ভুল, আমি এখনই এসপির সাথে কথা বলছি। আরিয়া শান্ত স্বরে বললেন, অভয়, শুধু পদক্ষেপ নয়, আমাকে এই পুরো সিস্টেমের ওপর প্রশ্ন তুলতে হবে। গাড়ি জেলা সদর দপ্তরে পৌঁছালো, যেখানে আরিয়াকে স্বাগত জানানো হলো। কিন্তু তিনি এখন সেই সাধারণ আরিয়া ছিলেন না, যিনি গ্রামে অবকাশ কাটাতে এসেছিলেন। তার মুখে একটি নতুন সংকল্প ছিল। সদর দফতরে এসপি এবং অন্যান্য কর্মকর্তারা আরিয়ার সাথে দেখা করলেন। এসপি ক্ষমা চাইলেন, ম্যাডাম, আমরা জানতাম না, এটা অনেক বড় ভুল। কিন্তু আরিয়া তার কথা থামিয়ে দিলেন, এটা ভুল নয়, অপরাধ, এবং শুধু আমার সাথে নয়, প্রত্যেক সেই মহিলার সাথে যে রাতে রাস্তায় থাকে। তার কথায় এত শক্তি ছিল যে ঘরে নীরবতা নেমে এলো। আরিয়া দাবি করলেন যে রাজকুমার এবং তার সঙ্গী কনস্টেবলদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক। এসপি দ্রুত তদন্ত কমিটি গঠনের আদেশ দিলেন। আরিয়া এটাও বললেন যে তিনি এই বিষয়টি ওপর পর্যন্ত নিয়ে যাবেন, যাতে এমন ঘটনা আবার না ঘটে। অন্যদিকে নাগরপুর থানায় হইচই পড়ে গিয়েছিল। রাজকুমারকে সাসপেন্ড করা হলো এবং অমিত, বিবেক এবং রাহুলকে হেফাজতে নেওয়া হলো। থানায় এখন কোনো হাসি মজা ছিল না, প্রতিটি পুলিশ ভয়ে কাঁপছিল। আরিয়া নিজের পরিবারকে ফোন করে সব বললেন। তার মা কেঁদে ফেললেন, বেটি, তুই আমাদের কেন বললি না যে তুই বাইরে যাচ্ছিস? আরিয়া উত্তর দিলেন, মা, আমি শুধু কিছুক্ষণ হাওয়া খেতে গিয়েছিলাম, ভুল আমার নয়, তাদের। পরিবার তাকে জেলা সদর দপ্তরে আসতে বলল, কিন্তু আরিয়া মানা করে দিলেন। আমাকে এখন এখানে থেকে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, তিনি বললেন। সেই রাতে আরিয়া নিজের ঘরে বসে মুখ্যমন্ত্রীকে একটি চিঠি লিখলেন। চিঠিতে তিনি শুধু নিজের ঘটনার উল্লেখ করেননি, বরং পুরো সিস্টেমের দুর্বলতা তুলে ধরলেন। তিনি লিখলেন যে যদি একজন জেলা ম্যাজিস্ট্রেটের সাথে এমন হতে পারে, তাহলে সাধারণ মহিলাদের কি অবস্থা হবে। চিঠি লেখার সময় তার চোখে জল ছিল, কিন্তু মনে একটি নতুন শক্তি ছিল। তিনি জানতেন যে এটা শুধু তার লড়াই নয়, এটা প্রত্যেক সেই মহিলার লড়াই যে রাস্তায় নিরাপদ নয়। রাত গভীর হচ্ছিল, কিন্তু আরিয়ার মনে একটি নতুন ভোরের আশা জেগে উঠছিল। পরের দিন জেলা সদর দপ্তরে আরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে দেখা হলো। তিনি স্পষ্ট বললেন যে তিনি এই বিষয়টি চাপা পড়তে দেবেন না। এসপি তাকে আশ্বাস দিলেন যে তদন্ত দ্রুত হবে এবং দোষীদের শাস্তি হবে। কিন্তু আরিয়ার ক্রোধ শুধু শাস্তি পর্যন্ত সীমাবদ্ধ ছিল না, তিনি চাইছিলেন যে সিস্টেমে পরিবর্তন আসুক। তিনি একটি সভা ডাকলেন, যেখানে জেলার সব থানার ইনচার্জকে ডাকা হলো। সভায় আরিয়া নিজের গল্প শোনালেন, কোনো লুকোচুরি ছাড়া। আমি একজন জেলা ম্যাজিস্ট্রেট, তবুও আমার সাথে এমন হয়েছে। যদি আমি একজন সাধারণ মেয়ে হতাম তাহলে কি হতো? তার কথা শুনে সবাই চুপ করেছিল। আরিয়া প্রস্তাব দিলেন যে পুলিশদের সংবেদনশীলতার প্রশিক্ষণ দেওয়া হোক এবং রাতে রাস্তায় টহল বাড়ানো হোক। তার কথার প্রভাব পড়ল। এসপি দ্রুত একটি সার্কুলার জারি করলেন, যেখানে থানাকে মহিলাদের প্রতি আচরণে উন্নতি করার আদেশ দেওয়া হলো। অন্যদিকে নাগরপুরে খবর ছড়িয়ে পড়েছিল যে জেলা ম্যাজিস্ট্রেট ম্যাডামকে পুলিশ জেলে ঢুকিয়েছিল। গ্রামের লোকেরা থানার বাইরে জমা হতে লাগল। কিছু লোক স্লোগান দিল, পুলিশের গুন্ডামি বন্ধ করো। আরিয়া যখন এই খবর পেলেন, তখন তিনি গ্রামে ফিরলেন। তিনি গ্রামবাসীদের শান্ত করলেন এবং বললেন, এটা শুধু আমার নয়, আপনাদের সবার লড়াই, আমরা একসাথে এটাকে ঠিক করব। গ্রামবাসীরা আরিয়ার সাহসের প্রশংসা করল। প্রিয়ার বিবাহের পরিবেশ এখন একটু ভারী হয়ে গিয়েছিল, কিন্তু আরিয়া পরিবারকে সাহস দিলেন, বিবাহের আনন্দ কম হতে দিও না, তিনি বললেন। সেই রাতে সঙ্গীতের অনুষ্ঠান ছিল এবং আরিয়া কিছুটা নেচে পরিবেশ হালকা করলেন, কিন্তু তার মনে তখনও সেই রাত ছিল। তিনি ঠিক করলেন যে তিনি এই ঘটনাকে একটি দৃষ্টান্ত বানাবেন। পরের দিন আরিয়া একটি স্থানীয় এনজিওর সাথে যোগাযোগ করলেন, যারা মহিলাদের অধিকারের জন্য কাজ করত। তিনি এনজিওর সাথে মিলে একটি সচেতনতা অভিযান শুরু করার পরিকল্পনা করলেন। অভিযানের নাম রাখা হল নিরাপদ পথ, প্রত্যেক মহিলার অধিকার। আরিয়া নিজেই এই অভিযানের নেতৃত্ব দিলেন। তিনি গ্রামে গ্রামে গিয়ে মহিলাদের সাথে কথা বললেন, তাদের সমস্যা শুনলেন। অনেক মহিলা জানালেন যে তারা রাতে বাইরে বেরোতে ভয় পায়। আরিয়া তাদের কথাগুলো নোট করলেন এবং প্রশাসনকে পাঠালেন। অন্যদিকে রাজকুমার এবং তার সঙ্গীদের তদন্ত শুরু হয়ে গিয়েছিল। প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হলো। আরিয়া নিশ্চিত করলেন যে তদন্ত নিরপেক্ষ হয়। থানায় এখন একজন নতুন ইনচার্জ নিযুক্ত হলেন, যিনি আরিয়ার পরামর্শ মেনে কাজ করতে লাগলেন। আরিয়ার এই লড়াই এখন শুধু এক রাতের গল্প ছিল না, এটা একটি আন্দোলন হয়ে উঠছিল। আরিয়া নিজের চিঠি মুখ্যমন্ত্রী কার্যালয়ে পাঠিয়ে দিলেন এবং শীঘ্রই উত্তর পেলেন।
মুখ্যমন্ত্রী এই বিষয়টি গুরুত্ব সহকারে নিলেন এবং একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করলেন। আরিয়ার মন কিছুটা হালকা হল, কিন্তু তিনি জানতেন যে এটা শুধু শুরু ছিল। আরিয়া সিংহের অবকাশ এখন একটি মিশনে রূপান্তরিত হয়ে গিয়েছিল। নাগরপুরে প্রিয়ার বিবাহের প্রস্তুতি জোরদার ছিল, কিন্তু আরিয়ার মনোযোগ এখন ন্যায় এবং সংস্কারের উপর ছিল। তিনি গ্রামে একটি পঞ্চায়েত ডাকলেন, যেখানে মহিলা এবং পুরুষ উভয়কেই ডাকা হলো। আরিয়া খোলাখুলিভাবে নিজের গল্প শোনালেন। আমি আপনাদের মেয়ে, আপনাদের বোন, আমার সাথে যা হয়েছে তা যে কোনো কারোর সাথে হতে পারে, তিনি বললেন। তার কথাগুলো গ্রামবাসীদের নাড়া দিল। অনেক মহিলা নিজেদের গল্প শেয়ার করলেন, কিভাবে তাদের রাতে বাইরে বেরোতে ভয় লাগে, কিভাবে পুলিশ তাদের সাহায্যের পরিবর্তে ভয় দেখায়। আরিয়া সবার কথা শুনলেন এবং প্রতিশ্রুতি দিলেন যে তিনি এই সিস্টেমকে পাল্টাবেন। পঞ্চায়েতের পর আরিয়া জেলা সদর দপ্তরে একটি প্রেস কনফারেন্স ডাকলেন। সাংবাদিকদের সামনে তিনি ভয় না পেয়ে নিজের গল্প বললেন। আমি একজন জেলা ম্যাজিস্ট্রেট, কিন্তু সেই রাতে আমি শুধু একজন মহিলা ছিলাম। পুলিশ আমার সাথে যা করেছে তা ভুল ছিল। আমি চাই যে আর কোনো মহিলা এমন পরিস্থিতির মধ্য দিয়ে না যায়। তার প্রেস কনফারেন্সের খবর খবরের কাগজ এবং টিভি চ্যানেলগুলিতে ছেয়ে গেল। সোশ্যাল মিডিয়ায় #জাস্টিস ফর আরিয়া ট্রেন্ড করতে লাগল। লোকেরা আরিয়ার সাহসের প্রশংসা করছিল। কিছু লোক পুলিশ সিস্টেমের ওপর প্রশ্ন তুলল, আবার কিছু লোক আরিয়াকে অনুপ্রেরণা বলল। অন্যদিকে রাজকুমার এবং তার সঙ্গীদের তদন্ত দ্রুত হল। তাদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করা হলো, সিসিটিভি ফুটেজ, সাক্ষীদের বক্তব্য এবং আরিয়ার মেডিকেল রিপোর্ট। আরিয়া নিজেই তদন্তের তত্ত্বাবধান করলেন, যাতে কোনো গণ্ডগোল না হয়। থানায় এখন কড়াকড়ি বেড়ে গিয়েছিল। নতুন ইনচার্জ, যিনি আরিয়ার পরামর্শ মানতেন, থানায় নতুন নিয়ম প্রয়োগ করলেন। রাতের টহল বাড়ানো হলো এবং পুলিশদের মহিলাদের প্রতি সম্মানজনক আচরণ করার নির্দেশ দেওয়া হলো। আরিয়া নিজের অভিযান নিরাপদ পথকে আরও বিস্তার দিলেন। তিনি স্কুলগুলোতে গিয়ে মেয়েদের আত্মরক্ষার শিক্ষা দেওয়ার ব্যবস্থা করলেন। এনজিওর সাথে মিলে তিনি একটি হেল্পলাইন নম্বর শুরু করলেন, যেখানে মহিলারা নিজেদের অভিযোগ জানাতে পারতেন। আরিয়ার এই উদ্যোগ পুরো জেলায় আলোচনার বিষয় হয়ে গেল। লোকেরা তাকে লেডি জেলা ম্যাজিস্ট্রেট বলতে লাগল। কিন্তু আরিয়া বললেন, আমি শুধু আরিয়া, যে নিজের লোকেদের জন্য লড়ছি। বিবাহের দিন এলো এবং আরিয়া প্রিয়ার বিবাহে সম্পূর্ণভাবে অংশ নিলেন। মেহেন্দি, হলুদ এবং বিদায়ের অনুষ্ঠানে তিনি হাসিমুখে সামিল হলেন, কিন্তু তার মনে সেই রাত এখনও ছিল। বিদায়ের সময় প্রিয়া আরিয়াকে জড়িয়ে ধরে বলল, দিদি, তুমি আমাদের গর্বিত করেছ। আরিয়ার চোখ ভিজে গেল। তিনি জানতেন যে তার লড়াই এখনও শেষ হয়নি। রাতে যখন বিবাহের ভিড় কমে গেল, আরিয়া নিজের ঘরে বসে একটি ডায়েরিতে লিখলেন, এটা শুধু আমার গল্প নয়, প্রত্যেক সেই মহিলার গল্প যে ন্যায় চায়। আরিয়ার গল্প এখন শুধু নাগরপুর পর্যন্ত সীমাবদ্ধ ছিল না। তার প্রেস কনফারেন্সের পর পুরো রাজ্যে তোলপাড় শুরু হয়ে গিয়েছিল। মুখ্যমন্ত্রী নিজে আরিয়াকে ফোনে কথা বললেন এবং তার সাহসের প্রশংসা করলেন। তিনি প্রতিশ্রুতি দিলেন যে এই বিষয়টির উচ্চ পর্যায়ের তদন্ত হবে এবং পুলিশ সংস্কারের জন্য পদক্ষেপ নেওয়া হবে। আরিয়া মুখ্যমন্ত্রীকে বললেন, স্যার, শাস্তি দেওয়া যথেষ্ট নয়, আমাদের সিস্টেম পাল্টাতে হবে, যাতে আর কোনো মহিলা এমন পরিস্থিতির মধ্য দিয়ে না যায়। তার কথার প্রভাব পড়ল। রাজ্য সরকার একটি নতুন নীতির ঘোষণা করল, যেখানে পুলিশ থানাগুলিতে মহিলা ডেস্ক বাধ্যতামূলক করা এবং রাতে টহল বাড়ানোর বিধান ছিল। আরিয়াকে এই নীতির তত্ত্বাবধানের জন্য কমিটির অংশ করা হলো। অন্যদিকে নাগরপুরে লোকেরা আরিয়াকে একজন নায়িকার মতো দেখতে লাগলো। শিশুরা স্কুলে তার গল্প পড়তে লাগলো এবং মহিলারা তাকে নিজেদের অনুপ্রেরণা ভাবতে লাগলো। আরিয়া নিজের অভিযানকে আরও গতি দিলেন। তিনি জেলার প্রত্যেক গ্রামে সচেতনতা শিবির স্থাপন করলেন, যেখানে মহিলাদের তাদের অধিকার সম্পর্কে জানানো হলো। তিনি পুলিশদের জন্য প্রশিক্ষণ সেশন শুরু করলেন, যেখানে সংবেদনশীলতা এবং নৈতিকতার উপর জোর দেওয়া হলো। রাজকুমার এবং তার সঙ্গীদের বিরুদ্ধে মামলা এখন কোর্টে ছিল। আরিয়া সাক্ষ্য দিলেন এবং তার মেডিকেল রিপোর্ট তার বক্তব্যকে আরও শক্তিশালী করল। কোর্ট রাজকুমার এবং কনস্টেবলদের সাজা শোনাল, 7 বছরের জেল এবং ভারী জরিমানা। এই খবর পুরো জেলায় ছড়িয়ে গেল এবং লোকেরা আরিয়ার জয়ের প্রশংসা করল। কিন্তু আরিয়ার এখনও আরও কাজ করা বাকি ছিল। তিনি একটি নতুন প্রস্তাব তৈরি করলেন, যেখানে গ্রামীণ এলাকায় সিসিটিভি এবং স্ট্রিট লাইট লাগানোর দাবি ছিল। তার প্রস্তাব সরকার গ্রহণ করে নিল। নাগরপুরে এখন রাতের রাস্তাগুলো আগের চেয়ে বেশি আলোকিত ছিল। আরিয়ার অবকাশ শেষ হচ্ছিল, কিন্তু তিনি ঠিক করলেন যে তিনি গ্রামে আরও কিছুদিন থাকবেন। প্রিয়ার বিবাহের পর পরিবারে আনন্দের পরিবেশ ছিল, কিন্তু আরিয়ার লড়াই সবাইকে গর্বিত করেছিল।
এক সন্ধ্যায় আরিয়া নদীর পাড়ে হাঁটতে গেলেন। সেখানে কিছু মেয়ে খেলছিল। একটি মেয়ে আরিয়াকে জিজ্ঞাসা করল, দিদি, আপনি কি সত্যিই জেলা ম্যাজিস্ট্রেট? আরিয়া হাসলেন এবং বললেন, হ্যাঁ, কিন্তু আমি প্রথমে তোমাদের দিদি। মেয়েটি বলল, আমিও আপনার মতো হতে চাই। আরিয়ার চোখ ঝলমল করে উঠল। তিনি জানতেন যে তার গল্প নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। রাতে নিজের ঘরে আরিয়া নিজের ডায়েরিতে লিখলেন, এক রাত আমাকে নাড়িয়ে দিয়েছিল, কিন্তু সেই একই রাত আমাকে নতুন শক্তি দিয়েছে। তার অবকাশ শেষ হচ্ছিল, কিন্তু তার লড়াই একটি নতুন শুরু করেছিল। আরিয়ার অবকাশ শেষ হওয়ার আগে তিনি নাগরপুরে একটি শেষ পঞ্চায়েত ডাকলেন। এবার পুরো জেলা থেকে লোক এসেছিল। আরিয়া মঞ্চ থেকে বললেন, এটা আমার নয়, আপনাদের সবার জয়। আমরা দেখিয়েছি যে যদি আমরা একসাথে থাকি তাহলে সিস্টেমকে পাল্টাতে পারি। তার কথায় হাততালি বাজল। পঞ্চায়েতে আরিয়া একটি নতুন প্রস্তাব রাখলেন। প্রতিটি গ্রামে একটি মহিলা সমিতি তৈরি করা হোক, যা মহিলাদের অভিযোগ সরাসরি প্রশাসন পর্যন্ত পৌঁছাবে। গ্রামবাসীরা এই ধারণাটিকে স্বাগত জানালো। আরিয়া এনজিওর সাথে মিলে এই সমিতিটি তৈরির প্রক্রিয়া শুরু করলেন। অন্যদিকে রাজকুমার এবং তার সঙ্গীদের শাস্তি পুরো জেলার পুলিশদের শিক্ষা দিল। থানাগুলোতে এখন মহিলাদের প্রতি আচরণ পাল্টাতে শুরু করেছিল। আরিয়া নিজের অভিযানকে এখন পুরো রাজ্যে ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করলেন এবং নিজের প্রস্তাব রাখলেন। মুখ্যমন্ত্রী তার সাহস এবং দূরদর্শিতার প্রশংসা করলেন। আরিয়া, তুমি শুধু নিজের জন্য নয়, প্রত্যেক মহিলার জন্য লড়াই করেছ, তিনি বললেন। আরিয়া উত্তর দিলেন, স্যার, এটা আমার কর্তব্য। তাদের দেখা করার পর রাজ্য সরকার নিরাপদ পথ অভিযানকে পুরো রাজ্যে প্রয়োগ করার সিদ্ধান্ত নিল। আরিয়াকে এর তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হলো। নাগরপুরে আরিয়ার গল্প এখন লোক কাহিনীর মতো শোনানো হতে লাগল। শিশুরা স্কুলে তার বীরত্বের কাহিনী শোনাত এবং মহিলারা তাকে নিজেদের অনুপ্রেরণা ভাবত। আরিয়া নিজের পরিবারের সাথে শেষ কিছুদিন কাটালেন। মা তাকে জড়িয়ে ধরে বললেন, বেটি, তুই আমাদের গর্ব দিয়েছিস। বাবা বললেন, তুই দেখিয়েছিস যে আমাদের মাটিতে কত শক্তি আছে। প্রিয়া আরিয়াকে একটি রাখি পরিয়ে বলল, দিদি, তুমি আমার হিরো। আরিয়ার চোখ ভিজে গেল, কিন্তু তিনি হাসলেন। অবকাশ শেষ হওয়ার আগে আরিয়া গ্রামের নদীর পাড়ে শেষবার হাঁটতে গেলেন। সেখানে তিনি সেই রাতকে মনে করলেন যখন সব কিছু পাল্টে গিয়েছিল। কিন্তু এখন সেই ভয় নয়, বরং শক্তি ছিল। তিনি নিজের ফোনে একটি নোট লিখলেন, এক রাত আমাকে ভেঙে দিয়েছিল, কিন্তু সেই একই রাত আমাকে গড়ে তুলেছে। তার গাড়ি জেলা সদর দপ্তরের জন্য রওনা হলো এবং তিনি নিজের কর্মক্ষেত্রে ফিরে গেলেন। কিন্তু নাগরপুর সব সময় তার হৃদয়ে থেকে গেল। আরিয়ার গল্প এখন শুধু একটি ঘটনা ছিল না, এটি একটি আন্দোলন হয়ে উঠেছিল। তার অভিযান হাজার হাজার মহিলাকে আওয়াজ দিল। স্কুলগুলোতে মেয়েরা এখন জেলা ম্যাজিস্ট্রেট হওয়ার স্বপ্ন দেখতে লাগল। পুলিশ থানাগুলোতে এখন মহিলাদের অভিযোগ গুরুত্ব সহকারে নেওয়া হতে লাগল। আরিয়া নিজের ডায়েরিতে শেষ লাইন লিখলেন, এটা আমার জয় নয়, প্রত্যেক সেই মহিলার জয় যে রাতে ভয় ছাড়া রাস্তায় হাঁটতে চায়। তার অবকাশ শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তার লড়াই একটি নতুন শুরু করেছিল। আরিয়া সিংহ যখন নিজের কর্মক্ষেত্রে ফিরলেন, তখন তাকে একজন নায়িকার মতো স্বাগত জানানো হলো। তার সহকর্মীরা তার সাহসের প্রশংসা করলেন এবং অনেকে বললেন যে তার জন্য সিস্টেমে পরিবর্তন শুরু হয়েছে। আরিয়া নিজের ডেস্কে বসে সবার প্রথমে নাগরপুর থানার তদন্তের ফাইল খুললেন। তিনি দেখলেন যে রাজকুমার এবং তার সঙ্গীদের শাস্তির পর জেলার অন্যান্য থানাতেও কড়াকড়ি বেড়েছিল। আরিয়া একটি সভা ডাকলেন, যেখানে সব থানার ইনচার্জকে ডাকা হলো। তিনি স্পষ্ট বললেন, পুলিশের কাজ মানুষের রক্ষা করা, তাদের ভয় দেখানো নয়। তার কথাগুলো পুলিশদের ভাবতে বাধ্য করল। আরিয়া একটি নতুন নিয়ম প্রয়োগ করলেন, প্রতিটি থানায় একজন মহিলা কনস্টেবলের নিয়োগ বাধ্যতামূলক হবে। এই নিয়ম শীঘ্রই পুরো জেলায় প্রয়োগ হয়ে গেল। আরিয়া নিজের অভিযান নিরাপদ পথকে আরও শক্তিশালী করলেন। তিনি স্কুল এবং কলেজগুলিতে সেমিনার আয়োজন করলেন, যেখানে মেয়েদের তাদের অধিকার এবং আত্মরক্ষা সম্পর্কে জানানো হলো। আরিয়া নিজেই এই সেমিনারগুলোতে যেতেন এবং নিজের গল্প শেয়ার করতেন। তার কথা শুনে মেয়েরা অনুপ্রাণিত হতো এবং অনেকে বলল যে তারাও আরিয়ার মতো হতে চায়। অন্যদিকে নাগরপুরে আরিয়ার অনুপস্থিতিতেও তার প্রভাব দেখা যাচ্ছিল। গ্রামের মহিলারা এখন খোলাখুলিভাবে নিজেদের সমস্যা তুলতে লাগল। মহিলা সমিতি যা আরিয়া শুরু করেছিলেন এখন প্রতি সপ্তাহে সভা করত। সমিতি অনেক ছোটখাটো অভিযোগের সমাধান করল, যেমন গ্রামে জলের অভাব বা বিদ্যুতের সমস্যা।
আরিয়া যখন এই খবর পেলেন তখন তার মনে শান্তি হলো। তিনি নিজের সহকর্মী অভয়কে ফোন করলেন এবং বললেন, অভয়, এটা শুধু আমার জয় নয়, পুরো গ্রামের জয়। অভয় হাসতে হাসতে বলল, ম্যাডাম, আপনি তো পুরো সিস্টেমকে নাড়িয়ে দিয়েছেন। আরিয়া হেসে উত্তর দিলেন, এখন তো শুধু শুরু। সেই একই দিনে আরিয়া মুখ্যমন্ত্রী কার্যালয় থেকে একটি চিঠি পেলেন। চিঠিতে তার প্রশংসা করা হয়েছিল এবং তাকে একটি জাতীয় সম্মানের জন্য মনোনীত করা হয়েছিল। আরিয়া চিঠিটি পড়লেন, কিন্তু তার আনন্দ সেই সম্মানে নয়, বরং সেই পরিবর্তনগুলোতে ছিল যা তিনি আনছিলেন। তিনি নিজের পরিবারকে ফোন করলেন এবং বললেন, মা, এই সম্মান তোমাদের সবার। মা বললেন, বেটি, তুই আমাদের গর্ব দিয়েছিস। রাতে আরিয়া নিজের ডায়েরিতে লিখলেন, এক রাত আমাকে ভয় দেখিয়েছিল, কিন্তু সেই একই রাত আমাকে নতুন শক্তি দিয়েছে। তার লড়াই এখন শুধু নাগরপুর পর্যন্ত সীমাবদ্ধ ছিল না, পুরো রাজ্যে লোকেরা তার গল্প শুনছিল। সোশ্যাল মিডিয়ায় তার ছবি ভাইরাল হচ্ছিল এবং লোকেরা তাকে লেডি জেলা ম্যাজিস্ট্রেট বলে ডাকছিল। কিন্তু আরিয়া সবসময় বললেন, আমি শুধু আরিয়া, যে ন্যায়ের জন্য লড়ছে। তার গল্প এখন একটি দৃষ্টান্ত হয়ে উঠেছিল।